অকর্মা কোথাকার! সামান্য একটা পেঁয়াজও ভাজতে পারিস না। সংসারে গিয়ে করবি কি তুই? রোজ নালিশ আসবে তো আমার বাড়িতে। তিল, আমি কিন্তু আগে থেকে বলে রাখছি, তোর সংসারের ঝামেলা আমার সংসারে এনে ফেলবি না একদম। এত বড় হয়ে গিয়েছিস, এটুকুও পারিস না। সর এখান থেকে, দেখ আমি কিভাবে করি। নাসিরা পারভিন তিলোর কাজে বিরক্ত হয়ে কথাগুলো তিক্ত কণ্ঠে বললেন। সন্ধ্যাকালীন হালকা নাস্তা বানাতে রান্নাঘরে ঢুকতেই তিলোর আক্রমণের মুখোমুখি হলেন তিনি। মাঝে মাঝেই তিলোর এমন রান্নাবান্নার আগ্রহ জাগে। বিশেষ করে ও যখন মনে করে ওর আসলে শেখা উচিত এই কাজগুলো। তিলোর রান্নাঘরে প্রবেশকে নাসিরা পারভিন আসলে ভয় পান। কাজ তো ঠিকমতো করবেই না, বরং এক কাজ করতে হাজারটা ভুল করে ওনার কাজ বাড়াবে। তিলো সরুচোখে একবার ওনার দিকে তাকিয়ে বলল, তুমি কি প্রথমবার এর থেকে ভালো করে ভাজতে পেরেছ? আমি নিশ্চিত পারোনি। শিখতে তো দেবা নাকি? নাসিরা পারভিন ওর হাত থেকে খুন্তিটা কেড়ে নিয়ে ঠিক করে ভাজতে ভাজতে বললেন, তোর মতো বয়সে আমি তুলির মা হয়ে গিয়েছি। আর রান্না বান্না দেখ কিভাবে করতে হয়। উফ আম্মা, তুমি অকালপক্ষ ছিলে বলে কি আমাকেও হতে হবে? আর এখন তো তুমি পারবেই। তোমার সংসারের বয়সের থেকে আমার বয়স কম। ছোট মানুষ আমি। না শেখালে শিখব কি করে? কথাগুলো বলে তিলো আবারও ওনার হাত থেকে খুন্তি নিয়ে নিজের কেরামতি দেখাতে গেল। আর তাতে পেঁয়াজগুলোর সমস্ত পেঁয়াজ দলাগুলো থেকে ছাড়িয়ে সারা তেলে ছড়িয়ে একেবারে যাতা অবস্থা। তিলো কাজটা করে জিহ্বা কামড়ে ধরল। আর চোখে একবার নাসিরা পারভিনের দিকে তাকিয়ে ছোট করে সরি বলে ধীরগতিতে পেছনে ফিরল। আর নাসিরা পারভিন কিছু বুঝে ওঠার আগেই তিলো সেখান থেকে গায়েব। নাসিরা পারভিন রাগে গজগজ করতে করতে একা একাই বকবক করলেন কিছু সময়ে। সেটা ছিল তিলোকে কয়েকটা ঝাড়ি দেওয়া। তারপর নিজেই কাজে লেগে পড়লেন তিনি। তিলো একছুটে তুলির ঘরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। তুলি ওকে দেখে ভ্রু কুঁচকে বলল, আবার কি আকাজ করে আসলি? কোনো আকাজ না, শুধু শিখতে গিয়েছিলাম। আর তুই তো জানিসই আম্মা সামনে থাকলে যা হয়। আম্মা সামনে থাকলে কিছু হয় না। আকাজ তুই করিস। চা বানাতে গুঁড়া দুধের জায়গায় বেসন কে দেয়? পেঁয়াজ বাটা রসুন বাটা গুলিয়ে ফেলে কে? তিলো এক প্রকার বিরক্ত হয়ে তুলির পাশে বসে বলল, বাদ দে সেসব। আম্মা এমনিতে রেগে আছেন। তুলিও আর এ নিয়ে কোনো কথা তুলল না। তুষার এসে ওদের পাশে বসল। তুষার কথা বলা শুরু করার আগেই তুলি ঠোঁটে আঙ্গুল দিয়ে ওকে ইশারায় চুপ করতে বলল। ঈশান ঘুমাচ্ছে। তুলি ওর দুপাশে বালিশ দিয়ে ছোট মশারিটা দিয়ে ঢেকে দিল ওকে। রুম ছেড়ে দিয়ে ড্রয়িং রুমে এসে বসল। ততক্ষণে নাসিরা পারভিন স্ন্যাক্স নিয়ে চলে এসেছেন। তিলো নিতে গেলেই উনি তিলোর হাতে ছোট করে একটা থাপ্পড় দিয়ে বলেন, নিজে যা বানিয়েছ তাই খাবি। তিলো করুণ চোখে একবার ওনার দিকে তাকালো। উনি সেই খাবারগুলোর সাথেই আনা একটা পিরিচে রাখা ছাড়া ছাড়া পেঁয়াজ ভাজি ওর দিকে এগিয়ে দিয়ে বললেন, দুদিন এমন শিক্ষা দিল তুই পথে আসবি বাছাধন। আমি তোকে বারবার নিষেধ করেছি তিল, আমার কাজের সময় বিরক্ত না করতে। এখন তুই এগুলো পাবি না। আম্মা প্লিজ। আর বিরক্ত করব না। আজকের মতো দাও প্লিজ। নাসিরা পারভিন কড়া চোখে একবার ওর দিকে তাকিয়ে পিরিচটা ইশারা করে বললেন, এই পিরিচের সবটা তুই খাবি।
তিলো একবার তুলি আর তুষারের দিকে তাকিয়ে দেখল ওরা মিটিমিটি হাসছে। তিলো হুট করেই সোফা ছেড়ে উঠে ধোপাত পা ফেলে নিজের রুমে চলে গেল। ও চলে যেতেই শুনতে পেল সেখানে হাসির রোল পড়ে গিয়েছে। তিলোর রাগ হচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। ও জানে কিছুক্ষণ পর নাসিরা পারভিন ওর জন্য ভালো খাবারটাই এনে দেবেন। প্রথমে ও অভিমান করে মুখ ঘুরিয়ে থাকবে, তারপর খেয়ে নেবে। কিন্তু এখন রাগ করে মায়ের সাথে ঝগড়া করলে আর সেটা হবে না। তাই তিলো বসে অপেক্ষা করল নাসিরা পারভিনের আসার। প্রায় 1 ঘন্টা পর ঘটল তাই। পরদিন ভার্সিটিতে যাওয়ার পর থেকেই অনি তিলোকে একেবারে ছেকে ধরেছে। তার দাবি অরিকের সাথে ওর একটা কিছু করে দিক তিলো। তিলোর ভাষায় লাইন বা ইটিস পিটিস। তিলো যতবারই এড়িয়ে যেতে চাচ্ছে, অনি ততবারই বেশি করে ওকে ধরছে। বুন্দি একবার একটা উপায় করে দে। দেখ, তোর কাছে আর কখনো কিচ্ছু চাইব না। তোকে প্রমিজ করছি, এবার থেকে সব পরীক্ষায় তোকে সবকিছু দেখাবো। সব নোট আমি নিজে জোগাড় করে দেব। অনুরোধের সুরে অনি বারবার তিলোকে বলে যাচ্ছে। ভার্সিটি শেষে তিলো লাইব্রেরি এসে বসেছিল। সেখানেই অনি হাজির। আজকে সম্পূর্ণ সময়টা তিলো ওর থেকে দূরে দূরে থাকতে চেয়েছে। রিয়া আর আহান দুজনের কেউই ক্লাসে না আসায় আজকে সবাই সে আলোচনাতেই ব্যস্ত ছিল। আর এদিকে অনি ওর পেছনে ফাউয়ের মতো লেগে পড়েছে। তিলো এতক্ষণ ওর কথার কোনো উত্তর না দিলেও এবার আর না দিয়ে পারল না। তুই দেখাবি পরীক্ষায় আমাকে? ও তাই? চোখ মুখ শক্ত করে তিলো বলল। আর তোর তা দেখে ফেইল করি বসে। অনি অস্থির ভঙ্গিতে বলল। এই না 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 দোস্ত, এবার থেকে আর ফেইল হবে না। পড়ব আমি, খুব পড়ব তোকে পাশ করাতে। তিলো ওর কথায় হাসবে না কাঁদবে নাকি নির্বিকার হয়ে থাকবে সেটা বুঝে উঠতে পারছে না। এই মেয়ে পড়াশোনা করবে ওকে পাশ করাতে, নিজে পাশ করতে নয়। তিলো কর্কশ কণ্ঠে বলল। ফাজিল মহিলা, নিজে পাশ করার কোনো ইচ্ছা নেই না? শোন অরিক ভাইয়ার কিন্তু এমন ফাঁকিবাজ স্টুডেন্ট একদম পছন্দ না। ওহ ইয়েশ 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 ইয়েশ, ফাইনালি স্বীকার করলি প্রফেসর তোর ভাই। প্রায় লাফিয়ে উঠে চিৎকার করে অনি কথাটা বলল। পুরো লাইব্রেরির সকলের দৃষ্টি এখন ওর দিকে। অনি নিজের কাজের জন্য লজ্জাবোধ করল ঠিকই, তবে সেই অনুভূতির প্রভাব ওর উপর থাকল না একদমই। চোখ খিচে বন্ধ করে টুপ করে চেয়ারটায় পুনরায় বসে চোখ মেলে সকলের উদ্দেশ্য হাত দুটো উপরে তুলে সারেন্ডারদের ভঙ্গিতে বলল, মাই ব্যাড। তিলো চমকে উঠেছিল অনির এহেন কাজে। এবার ও ক্ষমা চেয়ে নিতেই তিলো বলল। তুই তাহলে এতক্ষণ আন্দাজে ঢিল মারছিলি? অনি মুখে হাসি নিয়ে মাথা নেড়ে ওর কথার সম্মতি দিল। ছি, তোর লজ্জা করে না? অনি না তোর প্রফেসর? লজ্জা কেন করবে? আমি যখন বিয়ে করব তখন যদি জামাইয়ের পেশা শিক্ষকতা হয়, তাহলে কি আমি বিয়ে করব না? না, যে ছেলে টিচার মানে সে বিরাট সম্মানিত। তাকে বিয়ে করা যাবে না, কারণ আমি ছাত্রী। তাহলে তো প্রত্যেক টিচারের উচিত জীবনে কোনো দিন কোনো স্কুল কলেজে যায়নি এমন মেয়ে বিয়ে করা। তাহলে তার কোনো টিচার থাকবে না আর টিচারের স্টুডেন্ট সে হবে না।
এখন যদি টিচারটা গোল পৃথিবীতে ঘুরতে ঘুরতে তার বউয়েরই টিচার হয় বা সে যদি চাকরিটা তার বউ পড়া ভার্সিটিতেই পায়, তবে ছেড়ে দেবে চাকরিটা? কোনো টিচার কি কোনো দিনও প্রেম করে না? দুটো সম্পর্ক আলাদা, মিলিয়ে ফেলিস না। তাছাড়া প্রফেসর অরিক আমাদের ডিপার্টমেন্টের না। তিলো চুপচাপ ওর যুক্তিগুলো শুনে বলল, পারবো না আমি। তোর শখ হলে নিজে যা। জানিসই তো ওরা কেউ আমার কোনো কথা শোনে না। তাছাড়া দুদিন পর আরেক ছেলে দেখে ভাইয়াকে ভুলে যাবি তুই। চিনি তো আমি তোকে। অনি তিলোর এক হাত নিজের দুই হাতে জড়িয়ে ধরে বলল, দেখ দোস্ত, না শুনুক, একটুখানি আমাকে সাহায্য কর। বিশ্বাস কর, এটা আমার শেষ ক্রাশ। আর কাউকে দেখে আমি আর কখনো ক্রাশ খাব না। প্রয়োজন ছেলে দেখলেই চোখ বন্ধ করে ফেলব। প্রফেসর তোকে যথেষ্ট গুরুত্ব দেন। না হলে কালকে যেচে অত কথা বলতে আসতেন না। কোনো প্রফেসর ছাত্রীর রূপ নিয়ে বলতে পারে? তুই বোন বলেই তো বলেছেন, প্লিজ তিল, কিছু কর। তিলো টেবিলের উপর মেলে রাখা বইটা ঠাস করে বন্ধ করে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আনবিলিভেবল, বলেই ওখান থেকে উঠে গেল। অনিও ওর সাথে সাথে উঠে ওর পেছনে পেছনে ওকে অনুরোধ করতে করতে গেল। তিলো ভার্সিটি থেকে বাড়ি ফিরে দেখতে পায় আনিস সাহেব ঈশানকে কোলে নিয়ে ওর কান্না থামানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তুষার বিভিন্ন ভঙ্গিমা করে সার্কাসের ক্লাউনের মতো হাত পা নাড়িয়ে ওকে দেখাচ্ছে যাতে ওর কান্না থেমে যায়। কিন্তু কোনো লাভই হচ্ছে না। বাচ্চাটা গলা ছেড়ে সর্বোচ্চ যতটা বড় করা যায় গাল ততটা বড় করে চিৎকার করে কাঁদছে। মাঝে মাঝে কাশছে, আবারও কাঁদছে। তিলোর অবাক লাগে, ও তো একটা মানব শিশু, কিভাবে এত চিৎকার করে কাঁদতে পারে? গলা চিরে কি মনে হয় না এখন থামা উচিত? তিলোর মনে প্রশ্ন জাগছে, নাসিরা পারভিন এবং তুলি কোথায়? আনিস সাহেব ফিডারটার মুখ খুলে ঈশানের মুখে দিল। ঈশানের কান্নার দরুন ও বিষম খেল। আনিস সাহেব ওর পিঠে হালকা চাপড় দিয়ে মুখ থেকে আহ্লাদ মেশানো কিছু শব্দ উচ্চারণ করছেন। তিলোর দেখে বেশ হাসিও পাচ্ছে। ছেলেরা বাচ্চা সামলাতে কিভাবে নাকের জলে চোখের জলে এক হয় সেটা আজকে স্বচোখে দেখে তিলো এক ধরনের আনন্দ অনুভব করতে পারছে মনে মনে। তিলো ঠোঁট টিপে হেসে ড্রয়িং রুমে ঢুকতে ঢুকতে ওদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, আম্মা কই? তুষার ওর দিকে না তাকিয়েই বলল, আম্মা আর তুলি আপু মার্কেটে গিয়েছে। কথাটা শুনে তিলোর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ওকে রেখে তারা মার্কেটে গিয়েছে? তিলো উত্তেজিত হয়ে বলল, কি? আমাকে বাদ দিয়ে কিভাবে মার্কেটে যেতে পারে তারা? একবার বললও না যে যাবে। তিলোর কান্না পাচ্ছে। আনিস সাহেব তিলোকে উদ্দেশ্য করে বললেন, ছোট মা দেখ না, এই ছেলেকে সামলাবো কি করে আমি? তুই একটু কিছু কর। ওর কি লাগবে তা তো বুঝতে পারছি না। তিলো ভগ্ন কণ্ঠে বলল, আমি জানব কি করে? বাচ্চা কাচ্চা সামলিয়েছি কোনো দিন। যার বাচ্চা তাকে ফোন করো গিয়ে। কথাটা বলেই তিলো নিজের রুমের দিকে হাঁটা ধরল। ওরা বুঝতে পারছে তিলোর রাগের কারণ। তিলো এই সমস্ত মার্কেটিং, সাজগোজ, অনুষ্ঠানাদির বিষয়ে একটু বেশিই আগ্রহী। একটু না, বাড়াবাড়ি রকমের আগ্রহী। ফাহাদের বিয়েতে তার যাওয়া হয়নি বলে ক্ষেপে যেত, কিন্তু সেখানে নিজের ভালোর একটা বিষয় ছিল বলে সে শান্ত আছে। তিলো রুমে ঢুকে রাগে গজগজ করছে। ওরা ওকে ফেলে চলে গেল। ভাবতেই রাগ হচ্ছে। এর ভেতর ঈশানের কান্না কানে যেতে বিরক্ত হলেও ওর মাও হচ্ছে। বাচ্চাটার কান্না সহ্য করা দায়।
তিলো রুম থেকে বেরিয়ে আনিস সাহেবের কোল থেকে ওকে নিজের কোলে নিল। ওকে ভালো করে পরখ করে ওর ডায়াপার পরিবর্তন করে দিল, তারপর ফিডার খেতে দিল। বাচ্চাটা ক্লান্ত ছিল, ওর কোলে ঘুমিয়েই পড়ল। ঈশান ঘুমিয়ে যেতেই আনিস সাহেব আর তুষার যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে হাঁপ ছেড়ে বাঁচল। সোফায় শরীর এলিয়ে দিয়ে এমন ভঙ্গিমায় বসল যেন সারাদিনে কনস্ট্রাকশন লেবারের কাজ করে এসেছে। আনিস সাহেব খুশি হয়ে বললেন, বাঁচালি মা আমাদের। বাচ্চা সামলানো আসলেই কঠিন। একটা মেয়ে কি করে এতটা পারে? তিলো ঝাঝালো কণ্ঠে বলল, যার বাচ্চা তার বোধ নেই? এভাবে ফেলে যায় কেউ? রাগ করিস না, তোকে আমি মার্কেটে নিয়ে যাব, তোর যা পছন্দ কিনে নিস। লাগবে না আব্বু, আমি আর কখনো মার্কেটে যাব না। তিলোর গাল ফুলিয়ে বলা অভিমানের কথা শুনে আনিস সাহেবের হাসি পাচ্ছে। তিনি নিজেকে সামলে নিলেন। তারপরও এখন হাসা ঠিক হবে না তিলোর সামনে। কিছু সময়ের নিস্তব্ধতার পর আনিস সাহেব কিছু বলতে যাবেন, তখনই তিলো আঙুল ঠোঁটে দিয়ে ইশারা করল থেমে যেতে। তিলো ঈশানকে কোলে নিয়ে তুলির ঘরে শুইয়ে দিয়ে এসে ওদের সামনে বসল। কর্কশ কণ্ঠে তিলো তুষারকে বলল, তা তোর মা আর বোনের মহৎ উদ্দেশ্যটা কি শুনি? ওই তো কাল। তুষার কথাটা শেষ করার আগেই আনিস সাহেব ওকে থামিয়ে দিয়ে বললেন, ঈশানের কি কি প্রয়োজন যেন বলল, চলে আসবে তাড়াতাড়ি। তিলো ধপ করে উঠে দাঁড়িয়ে বলল, আসুক আর না আসুক তাতে আমার কি? তারা যখন আমার কথা ভাবে না, তখন আমি ভাবব কেন? তুষার ফোন কেটে বলল, ঠিকই তো, তুই কেন ভাববি? তিলো অগ্নিদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, তোকে জিজ্ঞাসা করিনি আমি। সো মুখ বন্ধ রাখো। তুষার আর কোনো কথা বলল না। তিলো ওখান থেকে নিজের রুমে চলে আসল। ওরা ফিরে আসলে তিলো দেখতেও বের হয়নি কার জন্য কি আনা হয়েছে। রাতে খেতে বসেও কথা বলেনি ওদের সাথে। ওরাও কেউ সেদিকে পাত্তা দেয়নি। সাধারণত এমন হয় না। এবার হওয়ায় তিলো অবাক হওয়ার পাশাপাশি ওর অভিমানটাও বাড়ল। ও একবার ভেবেছিল নিজে বলবে, পরে আর বলেনি। পরদিন শুক্রবার হওয়ায় তিলো ঘুম থেকে উঠেছে দেরি করে। ব্রাশটা গালে নিয়ে সারা বাড়ি চক্কর দিতে গিয়ে তিলোর চক্ষু চটগাছ। আজকে বাড়িতে সে বিশাল আয়োজন। ওর মা, কাজের মহিলা আর তুলির মাঝে বিরাট ব্যস্ততা। তিলো দাঁতে ব্রাশ ঘষতে ঘষতেই ওদের সামনে এসে দাঁড়াল। কিছু জিজ্ঞাসা করার আগেই তুলি ব্যস্ত ভঙ্গিতে হাতে একটা বাটি নিয়ে যেতে যেতে বলল, সর সর সামনে থেকে, পুড়ে মরবি তো। তিলো কিংকর্তব্যবিমূঢ়ের মতো সরে দাঁড়িয়ে তুলিকে জিজ্ঞাসা করল, এত আয়োজন কিসের আপু? কেউ আসবে? তুলি ব্যস্ত ভঙ্গিতে রান্নাঘরের দিকে হেঁটে যেতে যেতে বলল, আসবে তো। তুই একটু ঈশানকে দেখ না বোন, আমার হাতে অনেক কাজ। তিলো গালের থুথু ডাইনিংয়ের বেসিনে ফেলে মুখ ধুয়ে নিয়ে বলল, কারা আসবে? ওর প্রশ্নটা হয়তো কারো কানে ঢুকল না। ঢুকলেও কেউ পাত্তা দিল না। ও এবার চিৎকার করে জিজ্ঞাসা করল। নাসিরা পারভিন এবার নির্বিকার ভঙ্গিতে বললেন, সবাই আসবে। তোমার ফাহাদ ভাইয়া নতুন বিয়ে করেছে, তাদের তো একবার অন্তত দাওয়াত করে খাওয়াতে হয় নাকি? ফাহাদের নাম শুনে তিলো থমকে গেল। আজকে সে আসবে, নতুন বউ নিয়ে আসবে। তিলো কম্পিত কণ্ঠে বলল, নতুন বউ আসবে? নাসিরা পারভিন এবারও আগের মতো স্বাভাবিক কণ্ঠে বললেন, নতুন বউ কি তিল? ভাবি বলো।
তোমার থেকে কলি 1 বছরের বড়। কথাটা বলে উনি পোলাওতে ঘি ঢাললেন। তিলোর হঠাৎ করেই খারাপ লাগতে শুরু করেছে। ফাহাদের বউয়ের নাম তাহলে কলি? তিলো এইমাত্র জানতে পারল। এই কয়েকদিন ভুলেছিল, আজ আবারও ওদের আশা লাগছে। তিলোর মনে হচ্ছে, কেন ওর মা আগে বলল না, তাহলে ও নানাবাড়ি চলে যেত অন্তত। ফাহাদের সামনে দাঁড়ানোর সাহস ওর নেই। তিলো ওখানে আর দাঁড়াল না, সোজা নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। ওদের ওর দিকে খেয়াল করার সময় হাতে নেই। বুক ফেটে কান্না আসছে তিলোর আবারও আজ। হঠাৎ মনে পড়ায় কষ্টটা বেশি হচ্ছে। কলি ফাহাদের পাশে এসে দাঁড়াবে, ওর পাশে বসে তিলোর বাড়িতেই ডাইনিংয়ে বসবে, ভাবতেই ভেতরটা মুচড়ে উঠছে তিলোর। তিলো নিজের অনুভূতিগুলোকে প্রশ্রয় না দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। সে কারো সামনে নিজের স্বাভাবিক প্রকাশ ভঙ্গিমায় কোনো বিকার আনবে না। এই চুক্তিটা সে নিজের সাথে করে ফেলেছে। এরপরও মাঝে মাঝেই সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, তা সে বুঝতে পারছে। তিলো দ্রুত তৈরি হয়ে নিল। সে থাকবে না এখন বাড়িতে। সে নিজের রুম থেকে বেরিয়ে বাড়ির বাইরে যাওয়ার আগে আনিস সাহেবের সাথে ওর দেখা হল। আনিস সাহেব সবটা বুঝতে পেরে অনাবশ্যক অবাক হওয়ার ভঙ্গিমায় ওকে জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছিস তিল? তিলো নিজের কণ্ঠস্বরকে স্বাভাবিক করে বলল, আমার বন্ধুর বাড়িতে। আনিস সাহেব কণ্ঠে স্নেহ ঢেলে বললেন, আজকে যাস না। তিলো কিছু সময় থমকে দাঁড়িয়ে কথাটা গুছিয়ে নিল নিজের মস্তিষ্কে। এরপরই বলল, আজকে যাই আব্বু, সন্ধ্যার আগে ফিরে আসব। একটু সহ্য করে নে মা। ভেবে দেখ, তুই না থাকলে কথা উঠবে এটা নিয়ে। তিলো নিজেও এবার ভেবে দেখল, আসলেই ও না থাকলে কথা উঠবে। অন্তত ওর ফুফু অর্থাৎ ফাহাদের মা, যার কিনা অভ্যাসী যে কোনো তুচ্ছ বিষয়কে বড় করে উপস্থাপন করা, সে তুলবেই। এবার বোধহয় তিলো তুলির কেচ্ছায় ছাড় পেতেও পারে। তিলো চলে গেলে এটা ওর ফুটবল মনোবলের পরিচয় দেবে। সে অতীত ভুলে এগিয়ে যেতে পারে না, এমনটাই ভাববে সকলে, যা তিলো একদমই চায় না। খোঁটা দিতে কেউ পিছু হটবে না। তিলো থেমে গেল। সে আর গেল না। তাকে প্রমাণ করতে হবে সে ফাহাদের পরোয়া করে না। সেদিনের অপমান ওকে সম্পূর্ণ ভেঙে দিতে পারেনি। তিলো আনিস সাহেবের দিকে তাকিয়ে শ্লেষাত্মক কণ্ঠে বলল, ঠিক আছে আব্বু, আমি যাচ্ছি না। আনিস সাহেব তিলোর এই সিদ্ধান্তে যেন খুশিই হলেন। তিলোকে একটা মমতা মিশ্রিত এবং তিনি যে ওর সিদ্ধান্তে খুশি এমন প্রকাশক হাসি উপহার দিয়ে আবারও বাজারে বের হলেন মিষ্টি কিনতে। তিলো ফিরে এলো নিজের রুমে। সেই অপমানটা তিলো আজও ভুলতে পারেনি। তিলোর হঠাৎই মনে হল, ও কি সত্যিই ফাহাদকে এতটা ভালোবেসেছিল কখনো? ফাহাদের অপমানে ও আসলে লজ্জিত। আর কি বা হতে পারে সে? সে সত্যিই কখনো মরতে চায়নি ফাহাদকে হারিয়ে। তাহলে তো উপায় ছিল মরার। কিন্তু ও মরেনি। তিলোর সেদিনের কথা মনে পড়ল যেদিন ও আর সহ্য করতে না পেরে ফাহাদকে সরাসরি নিজের মনের কথা বলে ফেলেছিল। ফাহাদ, তিলোর ফুফু আর ফুফা এসেছিল সেদিন তিলোদের বাড়িতে ফাহাদের বিয়ের দাওয়াত দিতে। সাথে চাচাদের বাড়ির সবাই, দাদি সমেত। ফাহাদ ফুফুর একমাত্র ছেলে, তাই আয়োজনটাও বড় করে করছেন তারা। তিলো জানত ফাহাদের জন্য মেয়ে দেখা হচ্ছে। যেদিন থেকে জানত, সেদিন থেকেই ওর ভেতর তীব্র অসন্তোষ আর অস্থিরতা শুরু হয়। তিলো কিশোরী বয়স থেকেই ফাহাদের প্রেমে পড়েছিল। মধ্যবিত্তরা আসলেই বোধহয় প্রথম প্রেমের স্বাদ পায় কাজিনের থেকে। তিলো নানাভাবে ফাহাদকে বোঝানোর চেষ্টা করেছে। কোনো কিছুতেই লাভ হয়নি।
আসলে এটা পূর্বপরিকল্পিত এবং ইচ্ছাকৃত ছিল। ফাহাদ বুঝেও বরাবর না বোঝার ভান করে গিয়েছে। তিলোও বুঝতে পারত বিষয়টা। সেদিন যখন ওরা তিলোদের বাড়িতে আসলো, তিলো ঝোঁকের বসেই কাজটা করে ফেলেছিল। ফাহাদ তখন তিলোদের বাড়ির ছাদে দাঁড়িয়েছিল। ঠিক দাঁড়িয়েছিল না, ও তখন কলির সাথে একান্তে কথা বলতেই ছাদে একা উঠেছিল। তিলো এমনই একটা সুযোগ চাচ্ছিল মনে মনে। সেও একান্তেই ফাহাদকে বলতে চায়। ফাহাদ কথা শেষ করে ফোনটা পকেটে রেখে রেলিংয়ের উপর হাতের ভর দিয়ে দাঁড়িয়ে পরন্ত বিকালের লাল টুকটুকে সূর্যটার দরুন রঙিন আকাশটা দেখছিল। কলির সাথে কথা বলে মনটাও ফুরফুরে ছিল তার। মাঝে মাঝেই কিছু কথা মনে পড়ে মুচকি মুচকি হাসছিল। হাসছিল। তিলো ওর কথা শেষ হওয়ার অপেক্ষায় ছিল এতক্ষণ। ও ছিল সিঁড়িঘরের সাথে লাগোয়া চিলেকোঠায় দাঁড়িয়ে। ফাহাদের কথা শেষ হতেই ও ফাহাদের পাশে এসে দাঁড়াল। ফাহাদ আগেই টের পেয়েছিল ওকে। তিলোর শরীর থেকে হু হু করে বাতাসের সাথে মিলিয়ে যাওয়া আচ্ছন্ন করে দেওয়ার ক্ষমতাযুক্ত পারফিউমের সুঘ্রাণটা আগেই ফাহাদের নাকে এসে ঠেকেছে। ফাহাদ ওর দিকে না তাকিয়েও বুঝতে পারছে তিলো আজকে সেজেছে। সে ফাহাদের পছন্দের লাল খয়েরি রঙের একটা শাড়ি পরেছে। হালকা মেকআপ করেছে। ফাহাদ মৃদু হেসে ওর দিকে না ফিরেই বলল, তিলোত্তমা, আজ এভাবে সাজলি যে? তিলোত্তমা। হ্যাঁ, ফাহাদ ওর ভালো নাম ধরে ডাকে। তিলো জানে যে ফাহাদ জানে তিলোর সাজের কারণ। এরপরও অমূলক একটা প্রশ্ন করল। তিলো যতটা সম্ভব নিজেকে সংযত রাখার চেষ্টা করল। কিন্তু সেই অসভ্য মস্তিষ্ক, সে যে মাঝে মাঝেই বেপরোয়া হয়ে ওঠে। সম্পূর্ণ অযাচিতভাবে তিলো নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফাহাদের একটা হাত নিজের দুই হাতে স্যান্ডউইচের মতো করে আঁকড়ে ধরল। ও জানে না তখনও ও কি করছে। কেবল ওর মস্তিষ্ক বলছে, তিলো কিছু করো, কিছু করো বড্ড দেরি হয়ে যাওয়ার আগে। তিলো এতদিন ফাহাদের জন্য জমিয়ে রাখা সমস্ত ভালোবাসা তার চোখজোড়ায় ধারণ করে নমনীয় আবেদন এবং একই সাথে প্রেমময় কণ্ঠে বলল, ফাহাদ ভাই, তুমি কি সত্যিই বোঝো না আমার অনুভূতিগুলোকে? আমি জানি তুমি বুঝতে পারো। এরপরও কেন তুমি আর কাউকে বিয়ে করছো আমায় রেখে? আমি আমার সবটা উজাড় করে তোমাকে ভালো রাখব। চেষ্টা করব আমার সবটুকু দিয়ে। আমি যে থাকতে পারবো না তোমাকে ছাড়া। কেন বোঝো না তুমি? আমি জানি আমি দেখতে খারাপ, কিন্তু বিশ্বাস করো, তোমার প্রতি আমার অনুভূতিগুলোর চেহারা এমন নয়। আমি সত্যিই তোমাকে ভালো। কথাটা তিলো শেষ করতে পারল না। ফাহাদ একটানে নিজের হাতটা ওর হাতের তৈরি খাঁচা থেকে মুক্ত করে নিল। তিলোরও হঠাৎই বোধোদয় হল। সে কি করল এটা? কথাগুলো বাড়াবাড়ি পর্যায়ের ছিল, যেগুলো তিলোর গভীর আবেগের প্রকাশরূপ। তিলোর নিয়ন্ত্রণহীন আবেগের পংক্তিমালা। হয়তো বাধা না পেলে সেটা আরও বিস্তৃত হতো। ফাহাদের চোখজোড়া, সেটাই তো তিলোকে নেশাগ্রস্ত বানিয়ে ফেলার মাদক। তিলোর লজ্জায় এখন নিজেকে নিজেরই খুন করতে ইচ্ছা করছে।
সে বোকামি করেছে। সে তৎক্ষণাৎ নিজেকে সামলে সে যে দুঃখিত সেটা প্রকাশ করতে যাবে তার আগেই তিলোর গোলগাল মুখটায় একটা থাপ্পড় পড়ল। তিলো নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার সুযোগও পায়নি। ফাহাদ দাঁত কিরমির করে বলে উঠল, তোর সাহস কি করে হলো রে তিল? লজ্জার মাথা খেয়ে বসে আছিস নাকি? তিলো আবারও কিছু বলার চেষ্টা করল। ফাহাদ সে সুযোগ ওকে দিল না। সে আবারও বলল, নিজেকে তো রোজই আয়নায় দেখিস, ধিক্কারও করলি। এরপরও কিভাবে তুই আমার পাশে দাঁড়াতে চাস? এই শিক্ষা দিয়েছে মামা মামি তোকে? আমার বিয়ে ভাঙতে চাস? তোর রূপ তো কেউ পছন্দ করে না। এরপরও তিলো আবারও কিছু বলবে তখন ফাহাদ সেখান থেকে চলে আসতে আসতে বলল, বড্ড বেড়েছিস তুই। আজ এর একটা বিহিত করেই আমি ছাড়ব। তিলোর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। ভুলটা করে ও যথেষ্ট লজ্জিত। লজ্জায় কথা বলতে পারছে না। আসলে ও চায় কি ও নিজেও বুঝতে পারছে না। ফাহাদের বিয়ে ভাঙতে ও পারবে না। তবুও এই বৃথা চেষ্টার মানে কি? তিলো তখনও বুঝতে পারেনি ফাহাদের এই আচরণটুকু ছিল আসলে কোনো কিছুর শুরু। কিছু একটার শুরু। ফাহাদের এই আচরণটুকু কিছুই নয় আসলে। তিলো নিজের চোখ মুছে নিচে গেল। ফাহাদ আগেই নেমে এসেছে। কাজল লেপটে ওকে এখনই বরং বাজে দেখাচ্ছে। তিলো নিচে নামতেই তিলোর গালে দ্বিতীয় থাপ্পড়টা পড়ল যেটা নাসিরা পারভিন দিলওয়ান। সবার সামনে লিভিং রুমে দাঁড়িয়ে। তিলো হতভম্ব হয়ে তাকিয়েছিল ওনার দিকে। উনি নিজেও কেঁদে দিয়ে চিৎকার করে বললেন, বেহায়া মেয়ে কোথাকার! এই শিক্ষা দিয়েছি আমি তোকে? ভাইকে নিয়ে এমন কথা ভাবলি কিভাবে? ভাইকে এই জঘন্য প্রস্তাব কোনো কলঙ্কিনীও দেয় না। আমার পেটের কলঙ্ক তুই। নষ্টা মেয়ে কোথাকার! হারা বে। নিজের মায়ের মুখে গালিগুলো তিলোর খুব গায়ে লাগল। নাসিরা পারভিনকে আনিস সাহেব শান্ত করার চেষ্টা করে যাচ্ছেন। তিলোর আরও বেশি কান্না পাচ্ছে। সত্যিই মনে হচ্ছে ও মরে যাক। তিলো আরও বুঝতে পারল ফাহাদ ঘটনাটাকে আরও রং চড়িয়ে বর্ণনা করেছে। না হলে নাসিরা পারভিন এমন কুৎসিত ভাষায় গালিগালাজ করার মতো মহিলা নন। তিলোকে ওর ফুফু, দাদি, চাচিও অনেক কিছু বলল যার একবর্ণ ওর কানে ঢোকেনি। ও তো কেবল ওর মায়ের দেওয়া আঘাতটা সামলাতে মরিয়া তখন মনে মনে। তিলো বেশি সময় সেখানে দাঁড়াল না। ও নিজের ঘরে চলে এলো। দরজাটা বন্ধ করে সেই দরজাতেই পিঠ ঠেকিয়ে ফ্লোরে বসে পড়ল। এখন আর ও কাঁদছে না। ফাহাদের মুখটা চোখের সামনে ভেসে উঠল। তিলোকে যখন কথা শোনানো হচ্ছিল সে তখন ছিল একদমই নির্বিকার। তিলোর সত্যিই ভীষণ কষ্ট হচ্ছে। ফাহাদ কতটা রং চড়িয়েছে সেটা তিলো তার মায়ের বলা গালিগুলো থেকে আন্দাজ করতে পারছে। জঘন্য প্রস্তাব। সেটা তিলো কখন দিল? তিলো যেন কাঁদতেও ভুলে গিয়েছে। ঘটনাটার পর ওরা আর বসল না। ফিরে গেল সকলে। এরপর তিলোর দরজায় নক পড়ল। তিলো প্রথমে নিজের ধ্যানে থাকায় শুনতে পেল না, তবে আনিস সাহেব ডাকাডাকি শুরু করতেই ও আর ওনার ডাক উপেক্ষা করতে পারল না। তিলো দরজা খুলে দিল। আনিস সাহেব ওর রুমে ঢুকলেন। তিলো কিছু বলল না। আনিস সাহেব স্নেহমিশ্রিত কণ্ঠে বললেন, ছোট মা, আমি জানি তুমি এমন কোনো কথা ফাহাদকে বলনি। আমি জানি তুমি ওকে ভালোবাসো, কিন্তু এমন কথা বলার মেয়ে তুমি নও, সে বিশ্বাস আমার আছে কারণ আমি তোমার বাবা। যে যাই বলুক মা, তুমি কিন্তু ভেঙে পড়ো না। তিলো এবার আর নিজেকে সামলাতে পারল না। ওর শরীরের হাড়গুলো যেন উবে গিয়েছে।
ও আনিস সাহেবের সামনে হাঁটু ভেঙে বসে পড়ল হঠাৎ। ডুকরে কেঁদে উঠল। আনিস সাহেবের হৃদয় ভেঙে গিয়েছে মেয়েকে এভাবে কাঁদতে দেখে। তিনি বুঝতে পেরেও তখন কিছু বলতে পারেননি। ফাহাদ অপরাধী হয়ে যেত না হলে, আর তাদের আত্মীয়তার সম্পর্কগুলো নষ্ট হতো। কারণ সংখ্যাগুরু সমর্থন ফাহাদ পেত। প্রথমত উপলক্ষটা ফাহাদ কেন্দ্রিক এবং তার থেকেও বড় কারণ বাড়িতে ছেলেদের পক্ষ নেওয়া হয় বেশি। মূল মুরব্বীরা, তারা ফাহাদের পক্ষে। ফাহাদও হয়তো এতটা হবে ভাবেনি। মানুষ একটা শুনে রং চড়াতে গিয়ে মাঝে মাঝে একটু বেশিই করে ফেলে। সেটা হতে পারে অনিচ্ছাকৃত বা হয়তো ইচ্ছাকৃত। তিলোর পক্ষে সেটা, তার সেই অপমানটুকু, নথিভুক্ত হতে সময় নেয়নি। এখন তার আত্মীয় স্বজনরা সকলেই তিলোকে তেমনই একটা মেয়ে ভাবছে, যেমনটা তারা ভেবে থাকে রাস্তার পতিতাদের। তিলো ভেবে অবাক হল, ফাহাদ সকলের সামনে এমন কথা বলল কিভাবে? তার মুখে বা রুচিতে কি বাধেনি? নাসিরা পারভিনও তখন নিজেকে আটকাতে পারেননি। আসলে তখন ওনার এক মুহূর্তের জন্য ফাহাদের কথাগুলো সত্যি বলে মনে হয়েছিল। উনি ঘটনাটার পর থেকে অপরাধবোধে ভুগছেন। তিলোর সামনে দাঁড়ানোর ক্ষমতাই যেন তিনি হারিয়ে ফেলেছেন। রাতে তিলো চোখের পাতা এক করতে পারেনি। কাঁদতে কাঁদতে ওর আর এখন কান্নার শক্তিটুকুও নেই। রাতে খায়নি। আনিস সাহেব বারবার সেধেছেন, কিন্তু ওকে কোনোভাবে খাওয়াতে পারেননি। রাত 2:30টার দিকে তিলোর ফোন বেজে উঠল। তিলো চমকে উঠল হঠাৎ এই যান্ত্রিক আওয়াজটায়। তিলো অতি ধীরে ফোনটা হাতে নিয়ে দেখল স্ক্রিনে ফাহাদ ভাই নামটা সগর্বে ভেসে উঠেছে। তিলো এই নাম্বারটা একসময় সেভ করেছিল ফোনে। কিন্তু আজ পর্যন্ত কখনোই এর আগে ওর সৌভাগ্য হয়নি নিজের ফোনের স্ক্রিনে এভাবে এটা দেখার। সবসময়ই তার এমন একটি প্রত্যাশা ছিল, কামনা করত এই কলটা। আজ তার সেই বাসনা পূরণ হওয়ায় যেখানে তার খুশি হওয়ার কথা ছিল, সে আসলে হতে পারল না। বরং তার বদলে তাকে একরাশ ঘৃণা ঘিরে ধরল। প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠল সে। কট করে কলটা কেটে দিয়ে ফোনটা সাইলেন্ট করে পাশে রেখে দিল। সে এই কল রিসিভ করবে না, কখনোই না। তিলোর আবারও কান্না পাচ্ছে। ও আবারও কাঁদছে। কাঁদতে কাঁদতে ও ঘুমিয়ে পড়েছিল। তবে সে ঘুমটা খুব ভালো হয়নি। ভোরবেলাতেই ওর ঘুম ভেঙে যায়। আর বরাবরের অভ্যস্ততার খাতিরে ও হাতড়ে ফোনটা তুলে নেয় হাতে সময়টা দেখার জন্য। ফোন হাতে নিতেই ওর চক্ষু চড়কগাছ। ফাহাদ পুরো 48টা কল করেছে ওকে। ও যখন তখনও ফোন ধরেনি। ফাহাদ ওকে ভয়েস মেইল পাঠিয়েছে। তিলো একবার চিন্তা করল, ও মেইলটা ওপেন করবে না। পরে আবারও কিছু ভেবে ও মেইলটা ওপেন করল। ও আসলে লোভ এবং কৌতূহল কোনোটাই সামলিয়ে রাখতে পারেনি। মেইলটা ওপেন করে ও ফাহাদের কণ্ঠ শুনতে পেল। সেখানে স্পষ্ট অনুতাপবোধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বোঝা যাচ্ছে কাজটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল। ফাহাদের স্বীকারোক্তিটা ছিল, তিলোত্তমা, আমি জানি তুই আমার উপর রেগে আছিস। এটাই স্বাভাবিক। কিন্তু বিশ্বাস কর বোন, আমি নিজেও বুঝতে পারিনি বিষয়টা এতটা গুরুতর হয়ে উঠবে। আমার কথার অর্থ আরও গভীরভাবে সকলে ভাববে। আমি বুঝে কথাগুলো বলিনি। আমি সত্যিই দুঃখিত। হ্যাঁ, আমি তোকে বোন হিসাবে ভালোবাসি। তুই কেন বুঝিস না, তোকে কোনো দিনও আমি বোন ছাড়া আর কোনো নজরে দেখিনি। আর কখনো দেখতেও পারব না। জানিস তো তিলোত্তমা, তোর নামটা আমার দেওয়া। তুই জন্মেছিলি আমি যখন কেবল 6 বছরের ছিলাম। যে সময়টায় আসলেই কোনো শিশু তার একটা ভাই বা বোন চায়।
বুঝতে শেখে ভাই বোন থাকার আনন্দটা। তোকে ওটি থেকে বের করে নিয়ে এসে যখন ছোট মামার কোলে দেওয়া হলো, আমি উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিলাম তোর দিকে। সাদা তোয়ালেতে মোড়ানো ঘন কৃষ্ণ বর্ণ আর অনেক ছোট, এত ছোট যেন কোয়েলার একটা টুকরা। তুই প্রিম্যাচিউর ছিলি। আমি তখনও ভালো পড়াশোনা জানতাম না, তবুও নাম দিয়েছিলাম কোনো এক দৈব উপায়ে, হয়তো তিলোত্তমা। সংস্কৃতে যার অর্থ তিলের বীজ। তুই সে সময় থেকে কেবল আমার বোনই ছিলি। এখনও আছিস এবং ভবিষ্যতেও থাকবি। আমি তোর অনুভূতিগুলো বুঝতে পারি। কখনো প্রশ্রয় দিইনি। আজ যখন তুই সীমা লঙ্ঘন করে ফেলেছিলি, তখন আসলে আমি হিতাহিতজ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম। মুখে যা এসেছে বলে ফেলেছি। আমায় ক্ষমা করে দে। আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নেব আজকের জন্য। কিন্তু আমার তোর থেকে পাওয়া ক্ষমাটার বেশি প্রয়োজন। এটুকুই বলার ছিল। বিনিময় হবে না হয়তো। কেবল আমিই বললাম। আমাদের আসলে আর কিছু বলার নেই নিজেদের ভেতর। ভালো থাকিস বোন। দোয়া করি খুব ভালো একজন, যে তোকে পরিপূর্ণ মর্যাদা দিতে পারবে, তেমন একজন জীবনসঙ্গীকে খুব তাড়াতে খুঁজে পেয়ে যা। ভয়েস মেইলটা এখানেই সমাপ্ত। কথাগুলো তিলকে আরেকবার আঘাত করল। আসলে কখনোই ফাহাদ ওকে ভিন্নভাবে দেখেনি। তিলোর এটা ভেবেও লজ্জা করছে যে সে আসলে কতটা বেহায়া। ফাহাদ পরদিন তিলোর বাড়িতে এসে সকলের কাছে ক্ষমা চেয়ে গিয়েছিল। নিজের বাড়ি এমনকি বড় চাচার বাড়িতে পর্যন্ত গিয়ে নিজের ভুল স্বীকার করে নিয়েছিল। এই সাহসটুকু অর্জন করতে ফাহাদের একদিন সময় লেগেছে, নিজের সাথে যুদ্ধ করে জয়ী হতে হয়েছে। তবে সকলেই তখন জেনে যায়, যারা যারা জানতে বাকি ছিল আর কি, যে তিলো ফাহাদকে ভালোবাসে। ফাহাদের এত কথাও তিলোর ওর প্রতি অনুভূতিগুলোকে হত্যা করতে পারেনি কখনো। তিলো প্রকাশ করে না, কিন্তু মনের কুঠুরিতে আজও ফাহাদের জায়গাটা সংরক্ষণ করে রেখেছে। তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারেনি সেখান থেকে, যা এখনও তিলোকে ক্ষণে ক্ষণে নির্জীবতা অনুভব করাতে যথেষ্ট, যা তাকে জীবনটা অর্থহীন মনে করাই মাঝে মাঝেই। আজ যে কলিকে ফাহাদের পাশে দেখে তিলোর ভেতরটা একেবারে ক্ষতবিক্ষত হয়ে যাবে, চুরমার হয়ে ভেতরটা তার আকৃতি হারিয়ে কেবল একটা আবর্জনা স্তূপ সদৃশ স্তূপে পরিণত হতে চলেছে, এটা সকলে বুঝতে পারা সত্ত্বেও প্রত্যেকই নির্বিকার। তারা উপায়হীন একদিক থেকে। আনুষ্ঠানিকতা পালনে অলিখিত এবং প্রায় অঘোষিত একটা নির্দেশ তাদের উপর আছে, যা তিলোর জন্য কখনোই পালন না করা হবে না। দুপুর হতে না হতেই ওরা আসতে শুরু করেছে। তিলোর জীবনের চরম অপমানের দিন অরিক উপস্থিত ছিল না। আজ সেও এসেছে। তিলোর একবার মনে হল সে অনিকে কল করে ডেকে আনে, কিন্তু সে এমনটা করল না। এখানে তিলোই গুরুতিন, এরপর ওর বন্ধুদের ডাকা চলে না। তিলো নিজের রুম থেকে বের হয়নি, বাইরে কোলাহল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফাহাদের মাইকের মতো কণ্ঠস্বর তিলোর কানে প্রবেশ করছে বারংবার। এত কেবল কানে প্রবেশ করছে না, তিলোর মস্তিষ্কে ঢুকে সেখান থেকে হৃদয়ে আঘাত হানার সংকেত যাচ্ছে একের পর এক। তিলো আর নিতে পারছে না, ফোনটা হাতে তুলে নিয়ে ড্রয়ার খুলে ইয়ারফোনটা বের করল। এক মুহূর্ত সেটার দিকে তিলো তাকিয়ে চিন্তা করল, ফাহাদের জানা উচিত, সেদিন তিলো মুখেই কেবল বলেছিল যে ও ফাহাদকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু আসলে সে মন থেকে করতে পারেনি। তিলো দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। এটা ফাহাদের জানা না জানার মধ্যে কোনো পার্থক্য রচনা করে না আসলে। তিলো ভোডাফোনের পুরান জনপ্রিয় অ্যাডগুলোর ওই সাদা সাদা কার্টুনের মাথার মতো দেখতে ইয়ারফোন দুই কানেই গুজে নিল। সে নিজেকে কড়া শাসনে রেখেছে, আজ কোনো ছ্যাঁকা খাওয়া গান শুনবে না।
নিজেকে আনন্দ দেবে সে। তিলোর কপালটা খুব একটা ভালো না হয়তো। কিছু সময় পরই ওর ডাক পড়ল। ওকে ডেকেছে ওর ফুফু। তাই ডাকতে এসেছে তুষার ওর মায়ের আদেশে। তিলোর দুই কানে ইয়ারফোন থাকায় প্রথমে কিছু শুনতে পেল না। একটা গান শেষ হয়ে অপর গান শুরু হওয়ার মাঝখানে তুষারের ডাক কানে এলো ওর। তিলো বিরক্ত হয়ে দরজা খুলে দিল। তুষার ফিচেল হেসে বলল, আম্মা তোকে ডাকছে। তিলো তুষারের ধৈর্য দেখে মাঝে মাঝেই অবাক হয়ে যায়। বিশেষ করে ওর ধৈর্যের পরিচয় পাওয়া যায় বাড়িতে আত্মীয় স্বজনের আগমনে। তিলোকে এতক্ষণ সাড়া না দেওয়ার জন্য কিছুই না বলে তুষার চলে গেল। তিলোর সংকোচবোধ হচ্ছে সবার সামনে যেতে। তবুও না যাওয়াটা অভদ্রতা বিধায় রুমের দরজা আটকে ভালো একটা জামা পরে নিল। ওয়াশরুম থেকে ভালো করে মুখ ধুয়ে ক্রিম মেখে বেরিয়ে এলো। লিভিংয়ে ঢুকে সবার উদ্দেশ্যে তিলো ছোট করে একটা সালাম দিল। কারো কারো মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে তো কারো কারো হয়নি। তিলোকে দেখে ওর ফুফু মরিয়ম রহমান ওকে উদ্দেশ্য করে বলে উঠলেন, এই তো তিল এসে গিয়েছে, এদিকে আয় তো, তোর ভাবির সাথে পরিচয় করিয়ে দিই। মরিয়ম রহমান কলির দিকে তাকিয়ে বললেন, কলি মা, এই হলো তিলোত্তমা, তোমার আরেক ননদ। কলি তিলোর দিকে তাকিয়ে হাসি মুখেই সালাম দিল। তিলো মেকি হেসে তার উত্তর দিল। সে তিলোকে সবার সাথেই বসতে বলল। তিলো খেয়াল করে দেখল সোফায় একমাত্র অরিকের পাশের জায়গাটাই ফাঁকা আছে। তিলো একবার সেদিকে তাকিয়ে ডাইনিং থেকে চেয়ার টেনে এনে বসল। অরিক তিলোর আচরণে কোনো এক অজানা কারণেই খানিকটা অপমানবোধ করল, যদিও তার কোনো ধারণা নেই কেউ বিষয়টা লক্ষ্য করেছে কিনা। তবে অরিকের আরেক পাশে বসে থাকা ওর ছোট ভাই অভ্র বিষয়টা ঠিকই খেয়াল করেছে। তবুও সে কিছু বলল না। ফাহাদ বসেছে কলির ঠিক পাশেই, আর সে অরিকের বাবা আকবর সাহেবের সাথে কথা বলায় ব্যস্ত। মাঝে মাঝে পাশে কলির দিকে ফিরে নিচু স্বরে কথা বলছে। নিশ্চয়ই সে খুব মজার কিছু বলছে হয়তো। কলি মুখ টিপে হেসে দিচ্ছে কথাগুলো শুনে। ফাহাদ একবারও তিলোর দিকে তাকাচ্ছে না। এটা তিলো খেয়াল করে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল কেবল। ভুলটা তো ওর। কি অসম্ভব একটা চাহিদা সেটা। তিলো নিজেকে সামলে নিল। এখন এ সমস্ত কথা ভাবাও পাপ। ফাহাদ, ওর পাশে বসে থাকা বেগুনি রঙের ঢাকাই শাড়ি পরা সুন্দরী মেয়েটার স্বামী এখন। মেয়েটার কি উজ্জ্বল গায়ের রং! হাসলে কি সুন্দর দেখায় তাকে। চোখে একটা চশমা পরে এতে আরও মানিয়েছে যেন মেয়েটাকে। মরিয়ম রহমান কথা প্রসঙ্গে তুলির কথা তুলতেই নাসিরা পারভিন আর আনিস সাহেব সেটা সামলে নিলেন কোনো মতে ইমনের ঘাড়ে দোষগুলো চাপিয়ে। তুলি ততক্ষণে খাবার সাজানোর নাম করে সেখান থেকে বিদায় নিয়েছে। এরপরই মরিয়ম রহমান কলির উদ্দেশ্যে কোনো কারণ ছাড়াই বললেন, তিলের রং তো দেখি এখন খুলেছে। কলি, তোমায় কি বলবো, জন্মের সময় ওকে যেমন দেখাতো না, এখন তো বয়সের সাথে সাথে উজ্জ্বল হচ্ছে। নাসিরা পারভিন সম্মতির সুরে বললেন, তা ঠিক বলেছেন আপা। মেয়ের বিয়ের বয়স হচ্ছে, এখন তো রূপ খোলেই। তিলকে উদ্দেশ্য করে বললেন, যা তো তিল, তোর বোনকে সাহায্য কর। মেয়েটা একা একা পেরে উঠবে না। তিলো নিঃশব্দে উঠে গেল সেখান থেকে। নাসিরা পারভিন যে এই প্রসঙ্গ এড়িয়ে যেতেই তিলোকে পাঠিয়েছেন, তিলো জানে। এখন না হলে এই কথা চলতে থাকলে ওর দাদিও একসময় আরও অনেক কথাই এর সাথে লাগাবেন। তিলো রান্নাঘরে এসে দেখে ওদের কাজের মেয়েটিই সবকিছু করছে।
আর তুলি এক কোনো দাঁড়িয়ে ঈশানকে কোলে নিয়ে ফিডার খাওয়াচ্ছে আর কাজের মেয়েটাকে নির্দেশ দিচ্ছে। তবে তার কণ্ঠ ইতিমধ্যে ভেঙে গিয়েছে। তুলি এতক্ষণ কেঁদেছে। আর এটা তিলোর বুঝতে একদমই সময় লাগল না। তিলো তুলিকে সান্ত্বনা দেওয়ার ভাষা জানে না। সংসারের ঝুট ঝামেলা সম্পর্কে ও খুব কমই অবগত। এসবের শুরু কিভাবে, মিটমাট হয় কিভাবে বা আদৌ হয় কিনা ও কখনো ভেবে দেখেনি। ছোট থেকে নিজের পরিবারটাকে আদর্শ পরিবার দেখে এসেছে। আত্মীয় স্বজনসহ ওদের বাড়িতে যেই নিয়মিত আসে, সেই বলে তিলোর বাবা মায়ের সম্পর্কটা আসলেই শিক্ষণীয়। ওদের মধ্যেকার বোঝাপড়া অত্যন্ত ভালো, যা সংসারটাকে এতদিন কোনোরকম কোনো সূক্ষ্ম চির ছাড়াই সুন্দর রেখেছে। ওনাদের ঝগড়াও খুব কম হয়, যতটা হয় বেশি সময় টেকে না। দুজনের কেউ না কেউ সেটা খুব দ্রুতই নিষ্পত্তির উদ্যোগ নেন। তিলো এমন একটা পরিবার দেখে অভ্যস্ত। ওর তুলির সংসার নিয়ে কোনো মাথা ব্যথা নেই আসলে। তিলো ওর দিকে এগিয়ে এসে বলল, কি করতে হবে বলতো আপু? তুলি ঈশানের মুখের দিকে তাকিয়েই বলল, কিছু করতে চাস? হুম। তাহলে প্লেটগুলো সাজিয়ে ফেল। গ্লাসগুলো সাজাবি। আর চামচগুলো নিয়ে যা। তিলো ব্যস্ত ভঙ্গিতে কাজ করতে শুরু করে দিল। কিছু সময় পর ওরা খেতে বসলে তিলো প্রস্থান করল। ওকে আর ওদের মাঝে খুঁজে পাওয়া গেল না। ছাদে দাঁড়িয়ে তিলো নিজেকেই দুষে যাচ্ছে। কেন আজও অবাধ্য চোখজোড়া ফাহাদ ভাইকে দেখে যাচ্ছিল? সে তো সুখেই আছে। তিলো তো তাকে নিজের সমস্তটা দিয়ে সুখেই রাখতে চেয়েছিল। সে তো তাই আছে। তবে কেন তিলোর এখনো কষ্ট হয় ওর জন্য? নিজে মানতে পারছে না এখনো। চোখজোড়া ভিজে উঠেছে আবারও। ফাহাদ ভাইয়ের কথা ভাবছিস? তিলোর ভাবনার মাঝেই কখন ওর পাশে অরিক এসে দাঁড়িয়েছে ও খেয়ালও করেনি। কথাটা ওই জিজ্ঞাসা করল। তিলো চমকে উঠে পাশে তাকিয়ে অরিককে দেখে বিব্রত হয়ে পড়েছে। দ্রুত হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে বলল, ভাইয়ার কথা ভাবতে যাব কেন অরিক ভাইয়া? অরিক ছাদের রেলিংয়ের উপর হাত রেখে হেলে দাঁড়িয়ে বলল, পাপ করছিস। আবার মিথ্যা বলে আরও পাপ করছিস। কেন? নিজে দোষ করতে লজ্জা লাগে না? কিন্তু স্বীকার করতে লজ্জা লাগে? তিলো এবার আরও লজ্জা পেল। মাথা নিচু করে চোখে পুনরায় জমে যাওয়া পানি ছেড়ে দিল। সেগুলো সোজা মাটিতে পড়ল। অরিক ওর দিকে না তাকিয়েই বুঝতে পারছে ও আবারও কাঁদছে, বিরক্ত হয়ে বলল, এই ছিচকাদুনে ন্যাকামি বন্ধ কর। তিলো ওর দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, আমার যা খুশি তাই করব, তাতে তোর কি? তুই এসেছিস কেন আমার সাথে গায়ে পড়ে কথা বলতে? বড় ভাই, জানা নিজের মতো ওদের সাথে আড্ডা দে। আমাকে বিরক্ত করছিস কেন? তিলো এবার শব্দ করে কেঁদে দিল, যা থামানোর উদ্যোগ ওর নিজের মাঝেই নেই। অরিক হতভম্ব হয়ে গিয়েছে ওর আচরণে। ও সাধারণত তিলোর সাথে খুবই কম কথা বলে। এর আগে কতবার কথা বলেছে সেটা ও আঙুল গুনে বলে দিতে পারবে। হঠাৎ করে তিলোর থেকে এমন আচরণ ও আশা করেনি। ও অবাক কণ্ঠে বলল, তিল, আমি অরিক। তিলো আরও তেতে উঠল এতে। আমি জানি তুই কে। বলার কি আছে? তিলো তুই কিন্তু। অরিকের কথা শেষ হওয়ার আগেই সেখানে অভ্র এসে উপস্থিত হল। তিলোকে উদ্দেশ্য করে বলল, তিল, তোর মা তোকে ডাকে। যা নিচে, যা। তিলো কটমট চোখে একবার অরিকের দিকে তাকিয়ে অভ্রকে উদ্দেশ্য করে যাচ্ছি বলে নিচে নামতে যেতেই অভ্র বলে,
আমার জন্য কোক পাঠিয়ে দিস তো। তখন খেতে পারিনি। তিলো আচ্ছা বলে নিচে চলে গেল। অরিক ওর যাওয়ার দিকে তাকিয়ে বলল, দেখেছিস মেয়েটার সাহস? আমাকে এতগুলো কথা শুনিয়ে গেল। অভ্র মুচকি হেসে বলল, আরে ভাইয়া, বোন সে আমাদের। ও বলবে না তো কে বলবে? এটুকুও যদি ভাই হিসাবে মেনে না নিতে পারিস তাহলে চলবে? অরিক নিজেও জানে না ওর কি হল। হঠাৎই কণ্ঠস্বর ওর অজান্তেই পরিবর্তন হয়ে গিয়েছে। বিষণ্ণ স্বরে বলল, ও আমাদের বোন। হুম। ফাহাদও তো ওর ভাই। ও কিভাবে তাকে আলাদা নজরে দেখে, আর আমাকে নয়? কথাটা বলে অরিক নিজেই চমকে উঠল। ও নিজেকে তিলোর থেকে ফাহাদের জায়গাটায় প্রত্যাশা করে। এটা তো ওর কাছে সম্পূর্ণ অপরিচিত। ও অভ্র সন্দেহের সুরে বলল, ফাহাদ ভাইকে যেভাবে দেখে, তুই কি জেলাস? অরিক থতমত খেয়ে বলল, জেলাস মানে? তুই কি মনে করিস আমাকে? কিছুই না। শুধু বলবো মায়ের দিকটাও ভেবে দেখিস। মায়ের দিক মানে? অভ্র তুই। এবারও অরিকের কথা শেষ হতে না হতেই অভ্র উধাও। নিচে চলে যাচ্ছে সে অরিককে সম্পূর্ণ অবজ্ঞা করে। ওদের আতিথেয়তায় পরিপূর্ণ একটা অনুষ্ঠান শেষ হতে হতে বিকাল হয়ে গেল। তিলোর চাচা আর ফুফু তাদের পরিবার নিয়ে রওনা হলো এখান থেকে খানিক দূরে, তিলোর দাদাবাড়ির উদ্দেশ্যে। তারা আজ রাতটা সেখানেই থাকবে। তাদের বাড়ি ফেরা সম্ভব হয়ে উঠবে না আজ রাতে। যাওয়ার আগে আগামী শুক্রবার অরিকদের বাড়িতে দাওয়াতটা পড়ল ওদের। সেদিন আবারও একইরকম অনুষ্ঠান হবে, শুধু জায়গা ভিন্ন। আর কিছু চরিত্র বদলে যাবে। যেমন সেদিন অতিথি হয়ে যাবে তিলোরা। ওরা বেরিয়ে যাওয়ার আগে নাসিরা পারভিন কলির হাতে একটা বর্ষর শপিং ব্যাগ ধরিয়ে দিল। তিলো আগেই বুঝতে পেরেছিল নাসিরা পারভিন আর তুলি আগের দিন মার্কেটে কলির জন্য কিছু কিনতেই গিয়েছিল আসলে, সাথে ঈশানের জন্য। অরিক বেরিয়ে যাওয়ার আগে তিলোর কাছে এসে গলার স্বর একেবারে খাদে নামিয়ে বলল, আজকে ভালো করলি না তিল। ভুলে যাস না আমি তোর প্রফেসর। তিলো কপট রাগ দেখিয়ে গলার স্বর নিচু করেই বলল, তোর দম্ভ ভার্সিটিতে দেখাস। এটা আমার বাড়ি। তুই বের হ। অরিক আজ ওর আচরণে একের পর এক চমক পাচ্ছে। যে তিল কারো সাথে ঠিকমতো কথা বলতো না, বললেও বিড়ালের মতো মিনমিনে স্বরে বলত, আজ যেন তার সমস্ত সংকোচবোধের দেওয়াল ভেঙে গিয়েছে। ফাহাদের থেকে আঘাত পেয়ে ড্যামকেয়ার ধরনের একটা মনোভাব তার ভেতর পরিলক্ষিত। অরিক ওর থেকে পাওয়া আচরণটা হজম করতেই সময় লেগে গেল। কিছু না বলেই চলে গেল। বাইরে এসে নীল গাড়িটার ড্রাইভিং সিটে বসে একবার আর চোখে তিলোর দিকে তাকাল। সবাইকে অবাক করে দিয়ে তিলো মুখে বিরাট এক হাসি ঝুলিয়ে বাইরে দাঁড়িয়ে আনিস সাহেব আর নাসিরা পারভিনের সাথে সবাইকে বিদায় জানাচ্ছে। ভাবটা এমন, পুরো অনুষ্ঠানের ইনচার্জ যেন সেই ছিল এবং সফলতার সাথে সেটা পালন করতে পেরে সে নিজেকে নিয়ে গর্বিত। অনুষ্ঠানের পুরোটা সময় সে খুশিই ছিল এবং আঘাত পাওয়ার মতো কিছুই আসলে তার সাথে ঘটেনি। নাসিরা পারভিন এবং আনিস সাহেব তিলোর এহেন আচরণ লক্ষ্য করে মনে মনে এক অদ্ভুত প্রশান্তি পাচ্ছেন। যেন বড় একটা ভার তাদের উপর থেকে সরে গেল।
অনুষ্ঠানটা সফল হওয়ায় যতটা না খুশি, তার থেকে এই মুহূর্তে ওনারা বেশি খুশি। রাত প্রায় 1টা বেজে গিয়েছে, তিলোর চোখে ঘুম নেই। হঠাৎ পরিহিত মুখোশটা ওকে আরো বেশি পীড়া দিচ্ছে। নিজেকে ঢেকে হাসি মুখে থাকাটা। সময়টা কঠিন ছিল। তিলো তার বারান্দায় বসে আছে। তিলোর রুমের সাথে লাগোয়া বারান্দাটায় সাদা টাইলসের মেঝের উপর একটা দেওয়ালের সাথে লাগিয়ে ছোট একটা তোশক বিছানো। সেখানে কয়েকটা কুশন আছে। তিলো পরিপাটি করে সাজিয়ে রাখে জায়গাটা। বসার জন্য কেবল এটাই রয়েছে। নিজেকে গুটিয়ে শুয়েও থাকা যায় এখানে। কোনো চেয়ার নেই। একটা এলইডি লাইট জ্বলছে। তিলো দেওয়ালটায় মাথা ঠেকিয়ে রেখেছে। মাথাটা ভীষণ ধরেছে। এখন ঘুমানো উচিত ও বুঝতে পারছে, কিন্তু ঘুম আসছে না। তিলো চোখ মেলে আকাশের দিকে তাকালো। তারাভরা আকাশ, তবে কৃত্রিম আলোয় তারাদের বোঝা দেয়। তিলো নিজের মনেই হেসে উঠল। রাতটা তার মতোই কালো। তিলো আশেপাশে তাকাতেই একসময় একটা কালো টিকটিকির বাচ্চা ওর চোখে পড়ল, যেটা সাদা টাইলসের ফ্লোরের উপর থেকে দ্রুত বেগে হেঁটে চলেছে। মাঝ পর্যায়ে সেটা থামল। শরীরের তুলনায় বড় মাথাটা তুলে কুচকুচে কালো চোখজোড়া তিলোর উপর আবদ্ধ করল। তিলো মৃদু হেসে পাশে মশার জমিয়ে রাখা লাশগুলো থেকে একটা লাশ তুলে ওর আর বাচ্চা টিকটিকিটার মাঝামাঝি একটা দূরত্বে রাখল। এতক্ষণ ওকে মশা কামড়িয়েছে, এখনও কামড়াচ্ছে, কিন্তু তিলো সেগুলো তাড়ানোর বিষয়ে কোনো প্রকার উদ্যোগ গ্রহণের তাগিদ অনুভব করছে না। টিকটিকিটা প্রথমে কিছু করেনি। তিলো পিছনে সরে গিয়ে সেটার থেকে চোখ সরিয়ে নেওয়ার কিছু সময় পর টিকটিকির বাচ্চাটা সেটা খেয়ে নিল। তিলো সেটা বুঝতে পেরে টিকটিকিটার দিকে ফিরে বহুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎই আদেশের সুরে বলল, লুকিয়ে পড়ো চোর কোথাকার। তুমি রাতের রং চুরি করেছ। তুমি রাতের মতোই কালো। তুমি আমার মতোই কালো। লুকিয়ে পড়ো। পুলিশ আসছে। তোমাকে তোমার চুরিকৃত রং নিয়ে খুব কথা শোনাবে আর শাস্তি দিবে। বাচ্চা টিকটিকিটা ওর ভাষা তো আর বুঝতে পারল না। তিলো বিরক্ত হল এতে। এই মুহূর্তে ওর ভেতর বাচ্চামি ভাবটা প্রবলভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে। ও জানে ওর কাজটা অযৌক্তিক। এরপরও ও নিজেকে সেটা করা থেকে বিরত রাখতে পারছে না। তিলো উঠে দাঁড়াল। এতে টিকটিকির বাচ্চাটা সরে গেল দূরে। তিলো সেদিকে না তাকিয়েই গটগট করে হেঁটে রুমে চলে আসল। পরদিন খুব ভোরে অনি ওকে কল করল। তিলো তখন সবে ঘুমিয়েছিল সারারাত জেগে থেকে। ফোনটার স্ক্রিনের দিকে তাকিয়ে অনি নামটা দেখে ওর মেজাজটা মারাত্মক বিগড়ে গেল। তিলো ফোনটা রিসিভ করে কানে ধরেই কয়েকটা গালাগাল করল ওকে। অনি অপেক্ষা করছিল ওর গালাগাল শেষ হওয়ার। তিলো থামার পর অনি স্বাভাবিক কণ্ঠেই বলল, শেষ হয়েছে? নাকি আরও বলবি? কুটনি, তুই এখন ফোন করলি কেন? আমার আর এখন মনে পড়ছে না। বুঝলাম। ঘুমের মাঝে গালাগালির ভাণ্ডারও চুরি হয়ে যায়। যাই হোক, শোন, আজ ভার্সিটিতে আসা লাগবে না। রিয়া আর আহান পালাবে। ওদের নিয়ে কাজী অফিস যাব। অনির কথা শুনে তিলোর ঘুম ঘুমভাব সম্পূর্ণ কেটে গিয়েছে। ও তড়িৎ বেগে উঠে বসে উত্তেজিত কণ্ঠে তুতলিয়ে তুতলিয়ে বলল, মা, মা, মানে ওরা পালাবে কেন? আর হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? আমি কিছু জানি না কেন? তোকে কে বলল? তিলোর প্রশ্নগুলোতে অনি খুব একটা বিরক্ত না হলেও ওর তোতলানোতে বেশ বিরক্ত। অনি বিরক্ত মিশ্রিত কণ্ঠেই বলল,
ব্যস্ত হচ্ছ স্কিল্লাই? ঠিক কইরা কম যায় না? তিলো রাগত্ব স্বরে বলল। তোর ফাজিল মার্কা ভাষা বাদ দিয়ে বল সবটা। অনি ক্ষুণ্ণস্বরে বলতে শুরু করল। আরে আহানের আব্বু আম্মু গিয়েছিল রিয়াদের বাড়িতে। রিয়ার আব্বুর কাছে সময় চেয়ে নিতে গিয়েছিল যাতে আহান কিছু করার পর ওদের বিয়েটা দিতে রাজি হন উনি। গতকালই গিয়েছিল। কিন্তু রিয়ার আব্বু আহানদের অবস্থা দেখে আরও বিগড়ে গিয়েছেন। উনি কোনো মতে রাজি তো হলেনই না, উল্টো আহানের প্যারেন্টসকে অপমান করেছেন বাজেভাবে। এতে আহানও ক্ষেপে গিয়েছে। আবার রিয়ার আব্বু আজ দুপুরেই রিয়ার বিয়ের ব্যবস্থা করেছেন ইউএসএ চাকরি করা এক ছেলের সাথে। সব মিলিয়ে একটা জগাখিচুড়ি মার্কা অবস্থা। তাই ওরা সিদ্ধান্ত নিয়েছে সকাল 10টার ভেতর পালিয়ে বিয়ে করে নেবে। সাক্ষী আমরা। সিম্পল। তিলোর এসবে কখনোই মতো থাকে না। আজও নেই। আবার ওদের ভালোবাসার বিচ্ছেদও তিলো একদমই চায় না, উভয় সংকটে পড়েছে ও। খুব খুব করে দুবার কেশে গলাটা পরিষ্কার করে বলল। এটা কি ঠিক হবে অনি? বাবা মায়ের অমতে কি ওরা সুখী হবে? অনি বিরক্ত হয়ে বলল। মানুষ মাত্রই ভুল হয়। আঙ্কেলের যে ভুল হচ্ছে না তার কোনো গ্যারান্টি আছে? তাছাড়া ওরা একে অপরকে ছেড়ে সুখী হবে না। এখন একসাথে থেকেই না হয় দেখুক। তুই দয়া করে নীতিকথার ঝুড়ি নিয়ে লেকচার দিতে বসিস না তোর প্রফেসর ভাইয়ের মতো। প্লিজ বুন্ডি। মাইনা নে। একটু থেমে আবার বলল। থাক, তোর আশা লাগবে না। আমরা যথেষ্ট ওদের জন্য। তুই বরং ক্লাস করে পড়ে আমাদের নোটস দিস। কাজটা রিপার ছিল। এখন তুই নে দায়িত্ব। তিলো ব্যস্ত ভঙ্গিতে বলল। এই হেই, রাগ করছিস নাকি? সরি। আর বলছি না। আমি যাব তোদের সাথে। কখনো এমন বিয়ে দেখিনি। আজ সেই সাধ পূরণ হবে। রাগ করিস না প্লিজ। অনি অভিমানী সুরে বলল। আচ্ছা ঠিক আছে। সকাল 8টার মধ্যে রিয়ার বাড়ির মোড়ের মাথার গ্রোসারি সুপার শপের সামনে গিয়ে দাঁড়াস। আমরাও যাব। তিলো সম্মতি দিয়ে ফোন কেটে দিল। তিলো পুরো বিষয়টা নিয়ে বেশ উত্তেজনা অনুভব করছে। রোমাঞ্চের গন্ধ পাচ্ছে। ওর বেশ ভালোই লাগছে। এর আগে কাউকে ও এই ধরনের বিষয়ে সাহায্য করেনি। আর না নিজে কখনো ভেবে দেখেছে। আজ প্রথম অন্যরকম অভিজ্ঞতা হতে চলেছে। তিলো নিজের অজান্তেই ওদের সুখের জন্য প্রার্থনা করল। বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমে ঢুকে জোরে শাওয়ার ছেড়ে তার নিচে দাঁড়াল। এখন একটু ভালো লাগছে। তীব্র মাথা ধরাটা শাওয়ারের পানির সাথে অনেকটাই চলে যাচ্ছে যেন। লম্বা একটা শাওয়ার সেরে তিলো রেডি হয়ে নিল বাইরে যাবে বলে। রুম থেকে বেরিয়ে নাসিরা পারভিনকে দেখল রান্নাঘরে সকালের নাস্তা তৈরি করতে। উনি ফজরের নামাজ আদায় করেই কাজটা করেন। আনিস সাহেবের আবার সকাল 8:30টার ভেতর বের হতে হয়। তিলো বের হতেই নাসিরা পারভিন ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে বললেন। এত সকালে যে কুড়ে কুমারীর ঘুম ভেঙে গেল। তা এখন কোথায় যাচ্ছ? তিলো এক মুহূর্ত ভেবে তারপর বলল। দ্রুত যেতে হবে আজকে আম্মা। একটু কাজ আছে। নাস্তা কি রেডি হয়েছে? নাসিরা পারভিন বললেন। হুম। নাস্তা এখনই করবে? ভার্সিটির আগে বাড়ি ফিরবে না? তিলো টেবিলে বসতে বসতে বলল। সময় হবে না। এখনই দাও। নাসিরা পারভিন তৈরি হওয়া রুটি আর একটা বাটিতে সবজি আর মাংস তুলতে তুলতে বললেন।
তোরও আবার ব্যস্ততা। বাবা, মেয়ে আমার বড় হয়েছে। তিলু ওনার কথার প্রত্যুত্তরে কেবল হাসল। ওর মাথায় এখন অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। রিয়া কি ঠিকমতো পালাতে পারবে? ওদের বিয়েটা নির্দ্বিধায় হবে তো? ইত্যাদি ইত্যাদি। তিলু কোনো রকমে খেয়ে বেরিয়ে গেল গন্তব্যের উদ্দেশ্যে। চলবে।